আকাশে বাতাসে। আজকের আবহাওয়াটা কত সুন্দর, কি ভালোই না লাগছে। এই যে বৌমা, তোমার বাড়ি থেকে কি কোনো কাজকর্ম শিখিয়ে পাঠায়নি নাকি? কেন বাবা, কি হয়েছে? আমি তো ভালোভাবেই কাজ করছি, আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভালোভাবে কাজ করলে তো কিছু বলতাম না। এমনভাবে কাপড় চোপড়গুলো নাড়া দিচ্ছ, আমার গায়ে সেই কাপড়ের পানিটা এসে লাগছে। গরিবের মেয়ে তো কাজকর্ম এরকমই হবে। হ্যাঁ, বাবা থেকে দেখে করব। আমি আর একটু দূরে গিয়ে কাপড় নাড়া দিচ্ছি, তাহলে আর আপনার গায়ে পানি ছিটকাবে না। সে তুমি যেভাবে করো করগে যাও, আর যেন আমার গায়ে জল না লাগে। কপাল করে একটা বৌমা নিয়ে এসেছি, ওই যে ছেলের পছন্দ। না হলে তোমরা আমার ধারে কাছেও ঘেঁষতে পারতে না। আমার বাবা গরিব বলে আপনি আমায় এত কথা বলছেন, তো কি হয়েছে? গরিব তো, আর আমি তো আপনাদের সমস্ত কাজকর্ম করে দিই, সব কথাও শুনি। তারপরেও কেন আপনি আমায় এত কথা শোনান? এগুলো না আমার ভালো লাগে না। তুমি ভালোভাবে কাজ করো, তাহলে কি আর কথা শোনাবো না? যখনই দেখি তখনই তো বসে থাকতে দেখি, কাজ করে না চাই। বেশি না বকে কাজ করো তো, না হলে একটা অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। উপরওয়ালা, গরিব হওয়াটা কি অপরাধ? টাকা না থাকলে কি সবাই এরকম ভাবেই ব্যবহার করবে? সব কিছু কথাতে শুধু আমার বাবাকেই কোটা দেবে, এইভাবে আর টাকা যায় না। গিন্নি, আমি চলে এসেছি। বলো, আমার জন্য কি রান্না করেছো? চলো চলো, তাড়াতাড়ি খেতে দাও, বড্ড ক্ষুধা লেগেছে। ঠিক আছে, ভেতরে চলো, আমি যাচ্ছি, গিয়ে একটু বসো। কি হয়েছে বলো তো গিন্নি, তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ, তা কি করব বলো তো? তোমার বিয়ে করাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমরা এত গরিব, তারপরও তোমার বিয়ে করলাম, এটাই আমার দোষ, তাই না? আরে গিন্নি, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এসব আমি কখন বললাম? আমার বাবা টাকা কামাতে পারেনি বলে তিনি খারাপ, তাই তো? আমি তো একবারও বলিনি যে তুমি বলেছো। বাবা রোজ আমাকে এসব কথা শোনাবে, আমার বাবার নামে উল্টো পাল্টা কথা বলবে। এরকম শুনতে কি কারোর ভালো লাগে? আমি এতদিন চুপ করে শুনে গেছি, কিন্তু আর পারছি না, তাই বলেই ফেললাম। বাবা তোমাকে এসব কথা বলেছে? আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, তাতে বাবার তো কিছু বলবার অধিকার নেই? তাহলে কেন মিথ্যে কথা বলছি বলে তোমার মনে হয়? জানি গরিব বলে কেউ বিশ্বাস করবে না। এই বাড়িতে বিয়ে করে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল। এরকম বলো না গিন্নি, আমি তো তোমাকে কোনোদিন কষ্ট দিই না, বলো। বাবা তোমাকে এসব কথা বলেছে, আমি তো জানতামও না। আমি দেখছি কিছু করা যায় কিনা। কি বলবো বাবাকে? বাবা তো তোমার থেকে অনেক বড়, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি এখন ভেতরে চলো, আমাকে খেতে দেবে, চলো। তুমি চলো, আমি যাচ্ছি। তারপর কাপড়গুলো শুকোতে না দিলে বাবা আবার আমাকে কথা শোনাবে। আমি আর কথা শুনতে চাই না, একটু পরে যাচ্ছি। গিন্নি, খাবারটা কিন্তু জবরদস্ত হয়েছে, সত্যি তোমার হাতে তুলনা নেই গো। কি যে বলো না তুমি! আমার থেকে কত ভালো ভালো রাঁধুনি আছে, তারা আমার থেকে কত ভালো রান্না করতে পারে। সে যত ভালোই রান্না করুক, তবে আমার পছন্দ আমার গিন্নির হাতের রান্না, সে যেন অমৃত স্বাদ। থাক থাক, হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ো, না হলে রাকেশ বাবু তোমায় খুব চেঁচাবে। রোজ দেরি করে কাজে যাচ্ছ। এই কাজ করতে ভালোই লাগে না। এই মাত্র কটা টাকা বেতন নেবে। আমি একটা বুদ্ধি বের করতে চেষ্টা করছি, যাতে ওই রাকেশ বাবুর সম্পত্তির কিছু অংশ আমি পাই। না দিলেও চুরি করে নেব, আমাদের সারা জীবন হেসে খেলে চলে যাবে। তার মানে তুমি খারাপ কাজ করবে? ওগো, যেমন চলছে চলুক না, কেন এসব ঝামেলাতে জড়াতে যাচ্ছ? এটাই হচ্ছে গরিবের মনোভাব। গরিব ভাবে যেমন চলছে চলুক, ঝুঁকি নিয়ে কি হবে যদি সব কিছু হারিয়ে বসিয়ে। কিন্তু একজন বড়লোক মানুষ কখনো সেটা ভাবে না। সে ভাবে যে কি করে আরও ঝুঁকি নিয়ে আরও বেশি লাভ করা যায়। আমিও সেরকম ভাবছি, একবার ঝুঁকি নেব, তারপর সারা জীবন বসে বসে খাবো। আর যদি পরিকল্পনা সফল না হয় তখন কি করবে? তখন তো আবার কাজ হারাবে। গিন্নি, তোমার মুখে আমি সব সময় অলক্ষণে কথা শুনবো? আরে একটু তো ভালো কথা বলতে পারো। কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। আমি শুধু ভালো সুযোগের অপেক্ষায় আছি।
আমার খুব চিন্তা হচ্ছে। জানি না বাবা তুমি কি করতে চাইছো, তবে দেখো আমাদের যেন কোনো বিপদ না হয়। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমার উপর তুমি অগাধ বিশ্বাস করো। হ্যাঁ, এবারেও বিশ্বাস রেখে দেখো, কিচ্ছু হবে না। আমার খাওয়া হলো, উঠলাম, যাই দেখি রাকেশ বাবুর বাড়িতে যাই। কোন দিকে যাব আমি? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার বউ, মাঝখানে আমি। বাবার আমার বউকে নিয়ে কি যে সমস্যা জানি না বাবা। ও তো কোনোদিন কারোর সাথে মুখে মুখে তর্কও করে না, সব কথা শুনে চলে। তারপরেও কেন? আরে রোহিত, তুই একা একা নদীর পাড়ে বসে আছিস কেন? আজকে বাবার সাথে হিসেবে বসিসনি? আজকার কাজ করতে ভালো লাগছে না রে ভাই, মন মেজাজ ভালো নেই, পরিবারে বড্ড সমস্যা চলছে। কি হয়েছে রে, আমাকে বল, আমি যদি কিছু সাহায্য করতে পারতাম। আমার বাবার আমার গিন্নিকে নিয়ে কি সমস্যা জানি না, রোজের খালি কথা শোনাবে, বলে গরিব বলেই এই করছে সেই করছে। কিন্তু তোর বৌদি তো খুব ভদ্র এবং সুশীল প্রকৃতির মেয়ে, বাড়িতে থাকতে ভালো লাগছে না। এই তো একটা সুযোগ পেয়েছি, কানে ভালো করে বিষ ভরে দিতে হবে, বাড়ি থেকে বের করবার এটা একটা বড় সুযোগ, কাজে লাগাতে হবে আমাকে। কিরে অন্যমনস্ক হয়ে গেলি যে? হয়ে নেবে, আমি ভাবছিলাম। তবে শোন, তোর বাবার টাকা নিয়ে না খুব অহংকার, সেই অহংকার তোকে ভাঙতেই হবে। তোর বাবা কথায় কথায় শুধু গরিব গরিব বলে, তাই তো? তুই তোর স্ত্রীকে নিয়ে বেরিয়ে জানা বাড়ি থেকে, আর ফিরে আসিস না। তোর বাপ যখন বুঝতে পারবে টাকা থাকলে সব হয় না, বুড়ো বয়সে আশেপাশে আপন কাউকে চাই, তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিসনি, তবে আগে ভালো করে কথা বলতে যাব। যদি দেখি ভালো কথায় কাজ হচ্ছে না, তখন এই পথ অবলম্বন করব। আশা করছি তোর বাবা জব্দ হবে, তারপরে তোকে আবার বাড়িতে ফিরিয়ে নেবে, ব্যাস খেলা শেষ। ভাগ্যিস তুই বুদ্ধিটা দিলি। চল চল বাড়িতে চল, তুই এখনো কাজে যাসনি কেন? এই নিয়ে বাবা তো সারা বাড়ি মাত করবে। এই তো যাচ্ছি, গিন্নিকে সময় দিতে দিতে দেরি হয়ে গেল। ওদিকে সময় না দিলে আবার রাগ করবে, তো তখন আবার বাড়তি খরচা, রাগ ভাঙাতে। সবাই তাহলে বউকে ভয় পায়? হ্যাঁ, শুধু আমি নয়, এইটা থেকেই বুঝতে পারছি। তা তোরা দুজন এতক্ষণ পর এখানে আসছিস, কি করছিলিস এতক্ষণ? বাবু, আমার বাড়িতে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন, পরের দিন থেকে আর দেরি হবে না। ঠিক আছে ঠিক আছে। আর রোহিত, তুই কোন চুলোর পারে ছিলিস? হ্যাঁ, আমি কি এমনি এমনি বসে আছি এখানে? বাবা, তুমি আগে আমাকে বলো আমার গিন্নি কি করেছে। তুমি রোজের কেন ওকে কথা শোনাও? এইভাবে কিন্তু আর চলতে পারে না। হ্যাঁ, যে যেমন তাকে তেমনই করা উচিত, বেশি মাথায় তুললে আমাদের মাথার উপরে উঠে নাচবে। ওকে আমি বিয়ে করেছি, তাই ওকে রক্ষা করবার দায়িত্ব আমার। তুমি পরের দিন থেকে আর একবার এভাবে কথা বলে দেখো। কি করবি রে তুই? হ্যাঁ, তুই তো নিজেই আমার ব্যবসায় আছিস, নিজের তো কিছু নেই, মুরদ আছে কিছু, করে দেখা। ও, এখন আমাকেও কথা শোনাবে? ঠিক আছে, তোমার ব্যবসাকে দেখাশোনা করে আমিও দেখব। আমি চললাম, আর এই বাড়িতে ফিরবো না, আমার গিন্নিকে নিয়ে চললাম। তোমার অহংকার নিয়ে তুমি থাকো। বেশ ভালোই লাগিয়ে দিতে পেরেছি তাহলে, এবার শুধু দেখে যাওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ, যা যা, যে আমার কথা শুনবে না ওরকম ছেলের আমার দরকার নাই, বেরো। বাবু, রোহিত এটা আপনার সাথে ঠিক করলো না, নিজের বাবার সাথে এমনটা করা উচিত নয়। ওকে আমি ছেলে বলে মানি না। যে আমার কথা শুনবে না সে আমার ছেলে হতেই পারে না। আমার ব্যবসা আমি দেখে নেব। হ্যাঁ বাবু, তার সাথে আমিও তো আছি, অসুবিধা কিচ্ছু হবে না। তুমি যে আমার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে এলে, এখন আমরা কোথায় যাব? বেরিয়ে আসবো না তো কি করব বলো? বাবা তোমাকে যেমন অপমান করেছে, আমাকেও সেরকমভাবে ছোট করেছে। বাবার বড্ড বেশি অহংকার হয়ে গেছিল, অহংকারটা ভাঙানো দরকার। কিন্তু তাই বলে এই অহংকার ভাঙাবে? এখন আমরা কি খাবো? খিদেও তো লেগেছে, এভাবে রাস্তায় হাঁটবো? দেখবে আমরা ঠিক কিছু না কিছু করে নেব, ওইভাবে অপমানিত হয়ে থাকবার থেকে না থাকা ভালো। যত ঝামেলা আমার জন্য, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে সব থেকে ভালো হতো, কারো আর সমস্যা থাকতো না। সব সমস্যার মূলে আমি, আমার ভাগ্যটাই খারাপ। উপরওয়ালা, তুমি আমায় তুলে নিচ্ছ না কেন? গিন্নি, তুমি এরকম অলক্ষণে কথা বলো না, তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো মেয়ে হয় না। যত নষ্টের গোড়া আমার বাবাটা, কটা টাকা দেখেছে বলে একেবারে অহংকারী হয়ে উঠেছে। এই বুড়ো বয়সে তাকে কে দেখে, আমিও দেখব, শেষে আমার কাছেই ফিরে আসতে হবে। এখন ওসব কথা ছাড়ো,
বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন আর ভেবে কি হবে বলো? বলছি কোথায় থাকবো গো? মাথার উপর তো একটা ছাদ থাকা দরকার। টাকা পয়সা আছে নাকি আমাদের কাছে? গিন্নি তুমি চিন্তা করো না, টাকা পয়সা আনিনি তো কি হয়েছে? আমার গলার সোনার চেনটা বিক্রি করলে ভালো টাকা পাবো। তারপর তোমার হাতে দুটো বালা আছে। এখন চলো দেখি কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় দেখি। উপরওয়ালা, তুমি কি এটা আমার পরীক্ষা নিচ্ছ? ভালোবাসার পরীক্ষা? তবে আমি এই পরীক্ষায় হার মানব না। দাঁতে দাঁত চেপে লড়াই করে যাব। আমরা দুজনে একসাথে থাকলে সব বাধা অতিক্রম করতে পারবো। তবে হয়তো একটু দেরি হবে, কিন্তু হার মানবো না। গিন্নি, আরে ও গিন্নি, রাকেশ বাবুর সম্পত্তি হাতে নেওয়ার এক ধাপ এগিয়ে গেছে জানো। ওমা, তাই নাকি? কি করে এগোলো শুনি? আসলে রাকেশ বাবু তার বৌমাকে সহ্য করতে পারে না, গরিব পরিবারের মেয়ে বলে। কিন্তু রাকেশ বাবুর ছেলে অর্থাৎ আমার বন্ধু রোহিত তাকে খুব ভালোবাসে। ওই নিয়ে রোজের ঝামেলা। আমি বুদ্ধি করে রোহিতকে পরামর্শ দিই বাড়ি ছেড়ে চলে যাবার, আর সেই মতোই কাজ হয়ে যায়। বেড়ে বুদ্ধি লাগিয়েছ তো, একেবারে সফল হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু হাতিয়ে নেব। তো গিন্নি তুমি বলো তোমার কি লাগবে? তোমার জন্য তো আমি সব কিছু এনে দেবো। বাবা, ভালোবাসা আজকে উতলে পড়ছে। এত ভালোবাসা ভালো নয়। তা আমার একটা মাত্র বউ, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি তো আমার সব, তুমি তো আমার কলিজার টুকরা। কি যে বলো না, আমার লজ্জা করছে। আমার লাজুক বউ একটা। আরে তোমার জন্য আমি ভালো বেনারসি শাড়ি এনে দেবো। এবার তুমি খুশি তো? তুমি আমাকে দুঃখিত কবে দেখেছো বলো তো? তুমি এই পৃথিবীর সব থেকে ভালো বর। খুব ভাগ্য করে আমি পেয়েছি তোমাকে। সব কিছু ঠিকই থাকলো, কিন্তু সাদা ভাত অনেকটাই বেঁচে গেল। কি আর করা যাবে, থাক এখন। এই দোকান বন্ধ করে আগে বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেল। দাদা, দাদা আমাদের কিছু খেতে দেবে? বড্ড জোর ক্ষুধা লেগেছে, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। তুমি তো এই রাকেশ বাবুর ছেলে, তোমার এই অবস্থা কি করে হলো? তোমার বাপের তো প্রচুর সম্পত্তি গো। যেই বাবা টাকার কারণে নিজের ছেলেকে ছেলে মনে করে না, নিজের বৌমাকে ছেলের বউ মনে করে না, সেরকম বাবা আমার চাই না। আমি তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন কি করব জানি না। তুমি যদি কিছু খাওয়াতে খুব ভালো হতো। হ্যাঁ দাদা, খুব ভালো হতো, খুব উপকার হতো। হোটেলে তো সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র সাদা ভাত আছে, ওটা আমি খাওয়াতে পারি। হ্যাঁ দাদা, তাতেই হবে। আমরা তাই খেয়ে সন্তুষ্ট থাকবো। তুমি একটু তাড়াতাড়ি দাও, বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা, তোমরা ভেতরে এসো, টেবিলে বসো। এই নাও, তোমরা খেয়ে নাও। আমাকে মাফ করো, হ্যাঁ, এর থেকে বেশি কিছু দিতে পারছি না, কারণ সব কিছু ফুরিয়ে গেছে। দাদা, এই দুঃখের সময় যে আমাদের সাহায্য করেছো এটাই অনেক। বলছি দাদা, তুমি কি আমাকে কোনো কাজ দেখে দিতে পারবে? বউ আছে তো, সংসার চালাতে হবে। তুমি যদি চাও তাহলে আমার এই হোটেলে কাজ করতে পারো। আমিও একটা কর্মচারী খুঁজছিলাম। আচ্ছা দাদা, আমি করব। আমিও সৎ পথে রোজগার করতে চাই। তাহলে আর হোটেল বন্ধ করছি না, তোমরা দুজনেই এখানেই থাকো। তোমাদের তো থাকবার জায়গাও নেই, খুব অসহায়। আমি আছি তোমাদের পাশে, অসুবিধা হবে না। দাদা, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। অনেক উপকার করেছো গো আমাদের। একটা মানুষই তো মানুষের উপকার করবে, আমিও সেই একই কাজ করে জীবন। কি ব্যাপার ইমরান, এই সন্ধেবেলায় আমার বাড়িতে কি করতে এসেছো? আসলে এখন থেকে তো আপনার ব্যবসার উত্তরাধিকারী আমি, তাই জন্য কিছু চুক্তিপত্র করিয়ে নিতে হবে, সেগুলি করতে এসেছি। আরে ইমরান, তুমি এসব কি বলছো? আমি কখন তোমাকে বলেছি যে চুক্তিপত্র করব? না না, আপনি বলবেন কেন? আমি আপনাকে বলছি। আরে আপনি ভালোই ভালো এগুলোকে স্বাক্ষর করে দিন, তাহলে যতদিন আপনি বেঁচে থাকবেন আমি আপনার দেখাশোনা করব। তারপরেই ব্যবসা বাণিজ্য সম্পত্তি সব আমার হবে। ইমরান, ইমরান, এবার কিন্তু তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি ভেবেছিলাম তুমি খুব ভালো, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে দুধ কলা দিয়ে আমি একটা গাল সাপ পুষেছি। সে আপনি যা ভেবেছেন ভাবুন। এই নিন কাগজপত্র, চুক্তিটা তাড়াতাড়ি স্বাক্ষর করে দিন, না হলে আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। কি করবি রে তুই? তুই কি জোর করে আমার সম্পত্তি লিখিয়ে নিবি নাকি? আমার ছেলে আছে। ভালোই ভালোই স্বাক্ষরটা করে দিন,
আর আপনার ছেলেকে বুঝিয়েছি আমি। হ্যাঁ, যত সব উল্টোপাল্টা কথা সব বুঝিয়েছি, আর আপনিও তেমন অহংকার নিয়ে বসে থাকবেন। এবার আপনি বুঝুন। আচ্ছা আচ্ছা, আমি স্বাক্ষর করে দিচ্ছি। জোর করে আমার সম্পত্তি লিখিয়ে নিচ্ছ? না 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 না, জোর করে কিছু করছি না। আরে বাবা, যতদিন আপনি বেঁচে থাকবেন আমি আপনার দেখাশোনা করবো তো। তারপর আমি সব বুঝবো, সব মানে তাই এসব নিয়ে কি করবো, সব তো আমার হয়ে যাবে। হায় ওপরওয়ালা, হায় আমি কি করলাম? আমার ছেলেটার ভবিষ্যৎ আমি নিরাপদ করে যেতে পারলাম না। কি আর করা যাবে, সব কিছু আমার কপালেই লেখা ছিল, তাই জন্যই সব কিছু আমার কাছে এলো, তাই না? এখন চোখে জল পেলে কিছু হবে না। না 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 না, আমি থাকবো না এই বাড়িতে। আমি আমার ছেলের কাছে ফিরতে চাই। আমি চলে যাচ্ছি। চলে গেলে তো আমারই ভালো রে, আর কোনো ঝামেলা ভোগ করতে হবে না। যা না, যা তাড়াতাড়ি যা। দাদা, তুমি এসে গেছো? দেখো, আমি আমার গিন্নি এবেলার সমস্ত রান্না করে ফেলেছি। বাহ, আমি কিছু বলে গেলাম না, তারপরেও তোমরা কাজ করে ফেলেছো। বাহ 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 বাহ, তোমরা আচ্ছা কাজে ছেলে আছো তো। বড়লোক বাড়ির ছেলে বলে কাজ করতে পারি না এরকম আমি নই। এখন সংসার চালাতে গেলে এভাবে কাজ করতে হবে। দাদা, তুমি শুধু আমাকে এই হোটেলে থাকতে দাও, রাতে মাথা গুঁজবার একটা জায়গা তো চাই। তোমরা এখানে থাকো, কোনো অসুবিধে নেই, এরকম ভাবেই কাজ করে যাও। এই সমস্যার দিনে দাদা তুমিই তো আমাদের এত সাহায্য করলে। আমরা তো এবার কাজই করব। জানি এই ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তোমার সাহায্য তো করতে পারবো। তাহলে তোমাদের দাদা হিসেবে আমি একটা কথা বলতে চাই। ভুলে যাও আগের সব ঘটনা। তোমরা বড় লোক ছিলে সেটাও ভুলে যাও। তোমরা দুজন মিলে আবার একটা নতুন জীবন শুরু করো, দেখবে এই জীবনটা খুব সুন্দর হবে। তুমি ঠিকই বলেছ রফিকুলদা, আমিও চাই ভুলে যেতে। আগের কথা যত মনে করব ততই কষ্ট হবে। ও বাড়িতে আমি আর কখনো ফিরবো না। নিজের বাবা আমাকে ছেলে মনে করে না, সে বাড়িতে থাকার থেকে না থাকা ভালো। ভাই, আর কোনো দুঃখের কথা নয়। আজকে থেকে তোমরা আবার নতুন জীবন শুরু করছো, সেটা গরিব হোক বা বড় লোক, আনন্দে দিন কাটাও। আচ্ছা, তোমরা তাহলে আজকে হোটেল সামলাও, আমি বাড়ি গেলাম তাহলে। হ্যাঁ দাদা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজন মিলে সৎভাবে তোমার হোটেল সামলাবো। একদম চিন্তা করো না, এখন আমরা তোমার বাড়ির লোক। গিন্নি, আমি চলে এসেছি, আরেকটা সুখবর আছে। তোমার সুখবর তোমার কাছে রাখো, আগে বলো এতক্ষণ কোথায় ছিলে? আমার তো একটু চিন্তা হয় নাকি, যখন খুশি বাড়ি আসবে, যখন খুশি চলে যাবে। আহা গিন্নি, রাগ করো না। আরে কি সুখবর আছে সেটা তো জিজ্ঞেস করো। আরে ওই রাকেশ বাবুর সব সম্পত্তি হাতিয়ে নিতে পেরেছি। সে কি গো, তুমি সত্যি কথা বলছো? তাহলে তো এখন আমরা অনেক বড় লোক। হ্যাঁ গো, অবশ্যই বড় লোক মানে এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি এখন আমি। আরে আরে, তোমার কি হচ্ছে গো? তোমার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? তোমার শরীর খারাপ লাগছে? আমি বুঝতে পারছি না গো গিন্নি, এসব কি হচ্ছে? আমার মাথাটা টনটন করছে কেন? মনে হচ্ছে পড়ে যাবো গিন্নি। হঠাৎ কি যে হলো গিন্নি? তুমি বসে পড়ো তুমি। বললাম না গো, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। গিন্নি গিন্নি গিন্নি, চোখগুলো কেমন হচ্ছে? ওগো, তোমার কি হলো গো? তুমি এমন করছো কেন? এই তো কত আনন্দে ছিলে, এর মধ্যে এমন কি হলো? চোখ হলো না? কই গো, আমি এক্ষুনি ডাক্তারদের ডেকে নিয়ে আসছি, তোমার কিচ্ছু হতে দেব না। আরে গিন্নি, ওটা তো বাবা হেঁটে যাচ্ছে। এত রাতের বেলায় বাবা কোথায় বেরিয়েছে? হ্যাঁ, ওটা তো বাবা। এত রাত্রে কোথায় যাচ্ছে একবার ডেকে জিজ্ঞেস করো না। যতই ঝামেলা হোক, তোমারই তো বাবা। বাবা, ও বাবা, এইদিকে হোটেলের ভেতরে আমি। কোথায় যাচ্ছ এত রাত্রে? এদিকে এসো। কি আর করব বাবা, আমার অহংকারের জন্য আমি সব কিছু হারিয়েছি। তুই বাড়িতে থাকলে হয়তো এই বিপদটা হতো না, সবই আমার দোষ। কি হয়েছে আমাকে খুলে বলো, তারপর আমি দেখছি কি করা যায়। তোকে নিশ্চয়ই ওই ইমরান বলেছিল আমার থেকে দূরে চলে আসতে। তারপরও আমার থেকে সব সম্পত্তি ভয় দেখিয়ে লিখিয়ে দিয়েছে। এখন আমার হাতে কিছু নেই রে, কিচ্ছু নেই। বাবা, যা হবার হয়ে গেছে, আর ভেবে তো কিছু লাভ নেই। আপনি কিছু খেয়েছেন? না মা, পেটে কিছু পড়েনি। সত্যি আমার অহংকারের জন্য এত কিছু হলো, সব কিছু হারালাম।
বাবা তাহলে ভেতরে এসো, হোটেলে শুধুমাত্র সাদা ভাত পড়ে আছে, ওটা খেয়ে পেট ভরিয়ে নাও। এবার আমরা সবাই মিলে একটা নতুন জীবন শুরু করি, যেখানে সবাই মিলেমিশে আনন্দিত থাকব, কোনো অহংকার ঘৃণা কিচ্ছু থাকবে না। তোকে এত কিছু বললাম, তারপরও তুই আমাকে কাছে টেনে নিলি। আমাকে ক্ষমা করে দিস রে বাবা, ক্ষমা করে দিস। বৌমা, বৌমা, তোমাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করো বৌমা। বাবা, ওসব কথা এখন ছাড়ুন তো, এখন খেয়ে নেবে আসুন। এখন থেকে আমরা এই হোটেলেই থাকবো, এই হোটেলেই আমাদের সব কিছু। যে ব্যক্তি খাবার সময় হাজার খানের জোগান নিয়ে বসতো, সে আজকে সাদা ভাত খাচ্ছে। ভাগ্য কতটা পরিবর্তন হতে পারে আজকে বুঝতে পারছি। তবু ঠিক আছে, এভাবেই চালিয়ে নেব। গিন্নি, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তুমি ভালো থেকো গো। আমি বুঝতে পেরেছি ও মোড়ল আমাকে শাস্তি দিয়েছে। তুমি এসব উল্টো পাল্টা কথা বলো না। তুমি চলে গেলে আমার কি হবে বলো তো? আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার জন্য আমি অনেক সম্পত্তি রেখে যাচ্ছি, তোমার কোনো অসুবিধে হবে না গো। আমি সব সম্পত্তি ওদের ফেরত দিয়ে দেব। এরকম বেইমানি করা সম্পত্তি আমাদের লাগবে না। এটার জন্যই হয়তো উপরওয়ালা আমাদের শাস্তি দিচ্ছে। কোনো দরকার নেই আমার এই সম্পত্তি। উপরওয়ালা, তুমি আমাদের মাফ করো, আমরা এই সব সম্পত্তি ফিরিয়ে দেব। গিন্নি, আমার প্রচুর কষ্ট হচ্ছে গো, খুব ব্যথা করছে শরীরের ভেতর, মনে হচ্ছে কেউ যেন কুড়ে কুড়ে খাচ্ছে। ওগো, কিছু হবে না গো, আমি তো উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি, উপরওয়ালা নিশ্চয়ই শুনবে আমাদের কথা। তুমি আরেকটু সহ্য করো, ডাক্তারকে ডেকেছি, ডাক্তার এলো বলে। গিন্নি, গিন্নি, তুমি ভালো থেকো। এই বেঈমানের সম্পর্ক তুমি ফিরিয়ে দিও, না হলে ওপরওয়ালা আবার তোমাকেও শাস্তি দেবে। আমি চাই রে, আমি চাই তুমি ভালো থাকো। তুমি আমার ছেড়ে চলে গেলে, উপরওয়ালা ক্ষমা চাওয়ার পরও তুমি আমাকে একা করে দিলে। উপরওয়ালা, এরকম শাস্তি তুমি আর কাউকে দিও না। আমি সব কিছু ফিরিয়ে দেব, আর কারোর সাথে বেইমানি করব না।